দেশে প্রতিদিন হাজার হাজার কোটি টাকা লেনদেন হয়, এর বড় অংশ এখনও নগদে হয়। এর বাইরে কার্ড ট্রানজ্যাকশনের পরিধি বেড়েছে, মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে এবং অনেক সময় ডেটা দেখলে মনে হয় আমরা অনেক বেশি ডিজিটাল হয়ে গিয়েছি। কিন্তু রাস্তায় বেরোলে এখনও নগদ বা ক্যাশ লেনদেনের ছড়াছড়ি। এর কারণ কি বিশ্বাসের সংকট, নাকি সিস্টেমে ঘাটতি, নাকি ব্যাংকিং সেক্টর নিজেই এখনও প্রস্তুত না? সব জানতে আজকের দ্য বিজনেস। আপনাদের সাথে আছি আমি তৌফিক হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রাইম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাজিবে চৌধুরীকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। জনাব নাজিবে চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আমরা যখন আরেকবার কথা বলছি, আপনি পদোন্নতি পেয়েছেন, সেজন্য আপনাকে আমরা অভিনন্দনও জানাতে চাই। কিছুটা দেরিতে হলেও আপনি আরও বড় দায়িত্বে এসেছেন। কিন্তু বড় দায়িত্বের ক্ষেত্রে আসলে তো ব্যাংকিং সেক্টরের অনেক ক্ষেত্রে আমরা বলবো যে আপনাদেরকে এখন অনেক বেশি চ্যালেঞ্জ হয়তো মুখোমুখি হতে হচ্ছে। কিন্তু একটি জায়গায় খুব আলোচনা এখন হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের আসলে নগদ লেনদেন থেকে বের হয়ে এসে আমাদের আসলে ক্যাশলেস লেনদেনের দিকে আমাদেরকে অনেক বড় পরিসরে যেতে হবে। আগের গভর্নর এই কথা বলেছেন, নতুন গভর্নর এসে বলছেন, উপদেষ্টারা বলছেন, মন্ত্রীরা বলছেন যে ক্যাশলেস লেনদেনের দিকে আসলে আমাদেরকে এগোতে হবে। ভালো কথা, কিন্তু আমি যখন এখনও আশেপাশের লেনদেন দেখি, আমি নিঃসন্দেহে আপনারও একই এক্সপিরিয়েন্স, আপনি যখন আশেপাশে টাকা লেনদেন করতে দেখেন বা আপনি নিজেও যখন পেমেন্ট করতে যান, অনেক ক্ষেত্রেই কিন্তু নগদ লেনদেনে আপনাকে নির্ভর করতে হয় বা বাধ্য হতে হয়, কারণ বাংলাদেশে এই ট্রেন্ডটা এখনও চালু হয়নি। তাহলে এই যে আমরা বলি যে আমরা ক্যাশলেস হচ্ছি, হয়ে যাচ্ছি, আরেকটু হলেই হয়ে যাব, এটা কি আসলে অনেক বেশি বাস্তবসম্মত আপনার কাছে এখনও মনে হয় কিনা, নাকি আমরা খুব কাছাকাছি চলে এসেছি? অনেক অনেক ধন্যবাদ আমাকে আরেকবার দি বিজনেসে আনার জন্য। ইটস অলওয়েজ এ প্লেজার টু টক টু ইউ। আপনি যে কোশ্চেনটা করলেন এটা খুবই পার্টিনেন্ট, এবং আমাদের কারেন্ট যে বাংলাদেশের অবস্থা, আমরা যেভাবে নগদ লেনদেন এবং ডিজিটাল লেনদেন নিয়ে চিন্তাভাবনা করছি, ইউ আর রাইট অন দ্য পয়েন্ট যে আমরা ক্যাশলেস সোসাইটির দিকে যাচ্ছি কিনা। অ্যাকচুয়ালি ক্যাশলেস সোসাইটি আমার মনে হয় বাংলাদেশের জন্য ইজ নট দ্য জাস্টিফাইড টার্ম। যেটা রিসেন্টলি আপনি যদি আমাদের সেন্ট্রাল ব্যাংকের কমিউনিকেশনগুলো দেখেন, আমরা কিন্তু এখন বলছি এটাকে ইট শুড বি লেস ক্যাশ সোসাইটি। সো আমাদের এখন যে নগদের উপর ডিপেন্ডেন্সিটা আছে, এটাকে আমরা গ্র্যাজুয়ালি যদি কমিয়ে আনতে পারি, দেন ওভার দ্য পিরিয়ড আমরা ক্যাশলেসে হয়তো কোনো একদিন যাব। তো এই জার্নিটা আমি মনে করি শুরু হয়েছে। এটা শুরু হয়েছে আরও কয়েক বছর আগে থেকেই। এখন এটা আরও বেশি বেগবান হচ্ছে। বেগবান বলতে আমি এই জন্য বলছি যে আগে যখন এই ভিশনটা আসছিল প্রথম যে আমরা ক্যাশলেস হব, তখন হয়তো হাতে গোনা 3-4টা ব্যাংক অ্যাপ নিয়ে এসছিল, কাস্টমারদের অ্যাওয়ারনেস শুরু হচ্ছিল। তো ইট ওয়াজ ভেরি ন্যাসেন্ট স্টেজ। বাট এখন কিন্তু মোটামুটি সবকটা ব্যাংকের অ্যাপ আছে, এবং আমাদের কাস্টমারদেরকে আমরা রেগুলার কমিউনিকেশন দিচ্ছি যে ট্রানজ্যাকশন নগদ থেকে বের হয়ে আপনার ব্যাংকের ট্রানজ্যাকশনগুলো ডিজিটালি করেন। সো অ্যাটলিস্ট আমাদের নিজেদের ট্রানজ্যাকশনগুলো এখন অনেক বেশি ডিজিটাল। তো আপনি যদি ইকোসিস্টেমটাকে দুই ভাগে ভাগ করি, যে একটা হচ্ছে উইদিন দ্য ব্যাংক আর একটা হচ্ছে এক্সক্লুডিং দ্য ব্যাংকিং এনভায়রনমেন্ট। উইদিন দ্য ব্যাংক এখন একটা বড় অংশই ডিজিটাল ট্রানজ্যাকশন। যেমন আমি আমার ব্যাংকের কথা বলতে পারি, প্রাইম ব্যাংকে এখন প্রায় 80% অফ দ্য টোটাল ট্রানজ্যাকশন কিন্তু ডিজিটালি হচ্ছে। আমি আমার টোটাল ট্রানজ্যাকশন অনলি 20% ক্যাশে করি, বাকি 80% আমার কাস্টমাররা ডিজিটালি করছেন। তো কম বেশি এরকম বিভিন্ন ব্যাংকের কাছাকাছি একই অবস্থা আছে। বাট এই কাস্টমাররাই যখন আবার ব্যাংকিং এনভায়রনমেন্টের বাইরে যাচ্ছেন, তখন কিন্তু আবার ঘটনাটা পুরো ঘুরে যাচ্ছে। ওখানে দেখা যাচ্ছে যে নগদের পরিমাণটাই বেশি, ডিজিটাল কম। তো এখন আমাদের দেশে আমি মনে করি ডিজিটাল ব্যাংকিং বা ডিজিটাল ট্রানজ্যাকশনটা এখন একটা লেয়ারের মতো আছে নগদের ঠিক উপরে। সো যেমন এটিএম, আমরা শয়ে শয়ে হাজার হাজার এটিএম আছে, বাট এটিএমে কিন্তু আমি ক্যাশটাই তুলছি। আমরা যে মোবাইল সার্ভিস প্রোভাইডার যারা আছেন, তারা পার্সন টু পার্সন ট্রান্সফার করছেন, গিয়ে উনি কিন্তু এজেন্ট পার্টি গিয়ে ক্যাশটাই তুলছেন, ক্যাশ আউট করছেন। হ্যাঁ। সো আলটিমেটলি আমরা একটা ডিজিটাল লেয়ার বসিয়েছি। সো গ্রাহকরা এখন সেই লেয়ারে আছেন। বাট এই টাকাগুলো দিয়ে যখন যে পর্যন্ত অ্যাকচুয়াল ট্রানজ্যাকশন করতে পারছেন, অর্থাৎ আপনি আপনার রিক্সা ভাড়াটা দেওয়া, আপনার ডেইলি শপিংটা করা, কাউকে পার্সনকে টাকা পাঠানো এবং সেই টাকাটা নিয়ে সেও ডিজিটালি ব্যবহার করা, এই ডিজিটাল কনভার্সনটা যখন পর্যন্ত না হবে, তখন পর্যন্ত পুরোপুরি আমরা ক্যাশলেস হব না। সো ইট শুড বি বেটার টার্ম যে হ্যাঁ, আমরা লেস ক্যাশের দিকে আগাচ্ছি, গতি আগের থেকে বেড়েছে, বাট এটাকে আরও বাড়াতে হবে যদি আমরা ডিজায়ার্ড জায়গায় যেতে চাই।
আমার একটা কৌতূহল সবসময় ক্রেডিট কার্ডকে নিয়ে হয়। আমি যখন স্ট্যাটিস্টিক দেখছিলাম বাংলাদেশের ডেবিট কার্ড 4 কোটির মতো আছে, 30 লাখের মতো বেশি মানুষ ক্রেডিট কার্ড ব্যবহার করে। বাট এই যে ব্যবহার করে এবং আমার ক্রেডিট কার্ড আছে, আমার মনে হয় এখানে একটা বড় ফ্যাক্টর আছে। সবার কাছেই মোটামুটি ক্রেডিট কার্ড অনেকের কাছে আছে, কিন্তু ব্যবহার করে খুব কম। তাহলে ব্যাংকগুলো যে একটা কার্ড ইস্যু করলো, আমি নিঃসন্দেহে যারা ক্রেডিট কার্ড ব্যবহার করেন না কিন্তু আছে, তারা নিয়মিত বাৎসরিক ফিটাও দেন, কিন্তু ইউসেজ বাড়ছে না। ইউসেজ কেন বাড়ছে না? অনেকে মনে করেন ডিপেন্ডেন্সি বেড়ে যায়, অনেকে মনে করেন আমি খুব বেশি লাভবান হই না, অনেকে মনে করেন আমার সার্টেন কিছু সার্ভিস আছে, সার্টেন কিছু সার্ভিস নেই, এই জন্য পাই না। কিন্তু আমরা দেখি ব্যাংকগুলো সবসময় ক্রেডিট কার্ডকে পুশ করে তাদের প্রোডাক্টের হিসাবে। ক্রেডিট কার্ড নিয়ে আমাদের আসলে কেমন এক্সপিরিয়েন্স হলো দিন শেষে? বিদেশে তো ক্রেডিট কার্ড ছাড়া লেনদেনই করা যায় না, আমরা কেন এই দিক দিয়ে ক্যাশলেস হতে পারলাম না? ওয়েল, এটা আলাদা কোনো স্টোরি না। আপনি এই পুরো জিনিসটাকে ক্রেডিট কার্ড বলেন, ডেবিট কার্ড বলেন, প্রিপেড কার্ড বলেন, এমএফএস বলেন, এগুলো তো ইজ এ টুল। বাট মেইন কনসেপ্টটা হচ্ছে আপনি নগদ লেনদেন করবেন না ডিজিটালি করবেন, দিস ইজ দ্য প্রাইমারি কোশ্চেন। তো প্রাইমারিতে যেহেতু আমরা এখনো নগদেই আছি বড় অংশটুক, এর জন্য ওখানে কোনটা দিয়ে করলাম সেটা ইম্পর্টেন্ট না। বাট আমি যদি কার্ড অ্যাসপেক্টে বলি, শুধু কার্ড অ্যাসপেক্টে, ইয়েস আমাদের কার্ডের সংখ্যা অনেক বেড়েছে আগের থেকে। বাট এই কার্ডের একটা বড় সংখ্যা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকাউন্টের সাথে ইস্যু করা, মানে ডেবিট কার্ড। সো আপনারা তো 4টা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, 4টা ব্যাংক কিন্তু 4টা ডেবিট কার্ড আপনাকে দিবে। এর মধ্যে হয়তো আপনার ক্রেডিট কার্ড কিছু ক্যাম্পেইন আকারে পেতে পারেন, বা আপনার লেনদেনের উপর ভরসা করে ব্যাংক দিবে। বাট বেসিক সংখ্যাটা কিন্তু এখনও যদি আমি সংখ্যানুপাতে টোটাল কার্ডের ভলিউমের মধ্যে বলি, ডেবিট কার্ডের সংখ্যাটাই বেশি। আমি মনে করি এখন ব্যাংকগুলার এই কার্ড সংখ্যার প্রতিযোগিতার চেয়েতে কার কত অ্যাক্টিভ কার্ড আছে সেই দিকে মনোযোগী হওয়া উচিত। অর্থাৎ আমার যদি 1000 কার্ড থাকে, এর মধ্যে যদি অনলি 500 কার্ড ইউজ হয়, তাহলে এটা আমার জন্য সুখকর না। আমি যাব আমার 1000 কার্ড থাকলে 900 কার্ডই যেন ব্যবহার হয়, এবং ব্যবহারেরও আমাদের একটা সংজ্ঞা আছে যে লাস্ট 90 দিনে উনি অ্যাটলিস্ট একবার ব্যবহার করেছেন কিনা একটা ট্রানজ্যাকশনের জন্য। তাহলে আমরা বুঝতে পারি হ্যাঁ উনি মোটামুটি একটা অ্যাক্টিভ কাস্টমার বেস হিসেবে আছেন। বাট আমরা যদি এই ওনাকে উদ্বুদ্ধ করতে পারি যে কার্ডটা ব্যবহার করেন, তাহলেই আমাদের অ্যাক্টিভের সংখ্যা বাড়বে। বাট এখানে এগেইন আবার আমি চ্যালেঞ্জে চলে যাই যে কেন উনি কার্ডটা ব্যবহার করবেন। সো এখানে তখন চ্যালেঞ্জটা আসে যে মার্চেন্টের এখন একটা অ্যাকোয়ারিং ফি দিতে হয়, এমডিআর যেটা আমরা বলি। তো অনেক মার্চেন্ট আবার ফিটা দিতে চান না। আবার কাস্টমারকে ওইটা উনি কাস্টমারকে অনেক সময় পাস করে দেন, যদিও এটা আমরা পেমেন্ট স্কিমে নিয়ম অনুযায়ী এটা করা ঠিক না, এটা নিয়ম বহির্ভূত, সারচার্জিং যেটা বলি আমরা, যে মার্চেন্ট শুড পে। বাট এখানে অনেক সময় গ্রাহকের উপর চাপায় দেওয়া হয়, দামটা বেশি ধরা হয়, যে গ্রাহক কমফোর্টেবল ফিল করেন না। সো এই আবার অনেক সময় যখন মার্চেন্ট সেটেলমেন্ট করতে যান, এই ফান্ডটা উনি হয়তো একদিন পরে পান বা 2 দিন পরে পান, বাট ম্যাক্সিমাম ব্যবসায়ী চান উনি ইনস্ট্যান্টলি টাকাটা পান। তো ডিজিটাল অ্যাডাপশনের সংজ্ঞাটাই হবে আপনার কনভিনিয়েন্স থাকতে হবে, আপনার কস্টটা রেশনাল থাকতে হবে, এবং আপনাকে ট্রাস্ট ফ্যাক্টর থাকতে হবে। এই 3টা জিনিস আমরা বলি। সো কস্ট, কনভিনিয়েন্স অ্যান্ড ট্রাস্ট, এই 3টা যে পর্যন্ত না আসবে সে পর্যন্ত ডিজিটাল অ্যাডাপশন হবে। এই তিনটা কেন আসছে না? আপনারা কেন উদ্যোগ নেন না? আমরা করছি, আমরা ব্যাংকের সীমিত পরিসরে যতখানি করার উই আর ট্রাইং টু ডু। লাইক আমি যদি প্রথমে কস্ট অ্যাসপেক্টে বলি, যে এখানে সেন্ট্রাল ব্যাংকের একটা গাইডেন্স আছে, একটা এমডিআর ফিক্স করে দেওয়া আছে। সো দ্যাট এমডিআর ইজ রিকোয়ার্ড টু সাস্টেইন দ্য অপারেশন, একটা ভেরি নমিনাল চার্জ, আই থিঙ্ক 90 পয়সা বা 80 পয়সার কোনো একটা কস্ট আছে। তো এটা তো মিনিমাম বের, কারণ আমরা ওই যে পজ ডিভাইসটা আমরা দেই, এটা তো একটা কস্ট ইনভলভ, এটা মেনটেন্যান্সের জন্য একটা লোক লাগে, প্রিন্টারের জন্য লোক লাগে। সো একটা সিস্টেম আছে, আমার সার্ভার আছে, লট অফ ইনফ্রাস্ট্রাকচার গোজ বিহাইন্ড দ্যাট ডিভাইস। তো ডিজিটাল এই জিনিসগুলো আমরা তো চোখের সামনে দেখছি না, আমরা একটা পজ ডিভাইস দেখছি, বাট এর পিছনে যে ব্যাংকের কর্মযজ্ঞগুলো আছে সেটার জন্য তো একটা সার্টেন কস্ট বেয়ার করতে হবে। বাট সেই কস্টটা দিতে অনেক সময় মার্চেন্টরা আগ্রহী বোধ করেন না। সো তখন আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। দেন ট্রাস্ট ইস্যু অনেক সময় মাঝখানে, ডিজিটাল কার্ডের যে হারিয়ে গেলে কি হবে, কোনো কার্ডে ফ্রড হলে কি হবে। বাট এগুলো আই থিঙ্ক আমরা এখন এই জায়গাটা থেকে পার হয়ে আসছি, কারণ এখন সব কার্ডই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চলে গেছে, ইএমভি স্ট্যান্ডার্ড চলে গেছে, অ্যাপ আছে, আপনার কল সেন্টারে যে কোনো সময় জানাতে পারছেন। তো সিকিউরিটি অ্যাসপেক্টে দ্যাট উই হ্যাভ অ্যান্সার। এখন বাকিটি রয়ে যায় হচ্ছে কাস্টমার অ্যাডাপশন পার্ট, তার যে কনভিনিয়েন্স। তো আমি মনে করি অ্যাকোয়ারিং পয়েন্ট যত বাড়বে, সেন্ট্রাল ব্যাংক রিসেন্টলি যে ইনিশিয়েটিভটা নিয়েছেন যে বাংলা কিউআরের থ্রুতে, তো আই থিঙ্ক ইটস এ ফ্যান্টাস্টিক ইনিশিয়েটিভ। যদি এই ইন্টার অপারেবিলিটিটা চলে আসে,
ব্যাক এন্ড থেকে, তাহলে আপনার কার ব্যাংক অ্যাকাউন্ট, কোন এমএফএস ডাজন্ট ম্যাটার, দেন রিয়েল কনভিনিয়েন্সটা ক্রিয়েট হবে। অ্যান্ড এই রিয়েল কনভিনিয়েন্সটা আসলেই কাস্টমার অ্যাডাপ্ট করবেই। সো আমাদের সেই জন্যে আমরা সব ব্যাংকাররা, আমি শিওর এমএফএস যারা পেমেন্ট ইন্ডাস্ট্রিতে আছি, আমরা খুবই আগ্রহে ভরে আছি সেদিনের জন্য যেদিন ট্রুলি আমরা ইন্টারঅপারেবল হয়ে যাব। তার আগে যারা ক্রেডিট কার্ড ব্যবহার করছে এইটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না, সেটা হচ্ছে যে ক্রেডিট কার্ড ব্যবহার যারা করছেন তাদের পেমেন্ট বা তাদের ওটা তো আসলে এক ধরনের লোনই, এই টাকাটা ফেরত পাওয়ার ক্ষেত্রে আসলে আপনাদের অভিজ্ঞতা কেমন, কনসিডারিং দ্য ফ্যাক্ট আমরা যখন ক্লাসিফাইড লোন বা খেলাপি ঋণের পরিসংখ্যান দেখি, এখন আলাদা করে কখনোই ক্রেডিট কার্ডের কতটুকু খেলাপি হয়েছে এটা জানা যায় না, বাট ব্যাংকগুলো এটা হিসাব নিশ্চয়ই করে, সেটা কতটুকু আসলে খেলাপি হয় সেটা আদায় করার প্রবণতাটা কেমন? ক্রেডিট কার্ড পোর্টফোলিওটা কম্পেয়ার টু আওয়ার কর্পোরেট ব্যাংকিং, এসএম ব্যাংকিং বা কনজিউমার ব্যাংকিং টোটাল পোর্টফোলিওর তুলনায় কম। বাট ক্রেডিট কার্ডের যেহেতু আবার রেটটা হাই, তো মার্কেটের যে কোনো এটার ইম্প্যাক্ট হলে, লাইক ইনফ্লেশন, কাস্টমার গ্রাহকের পেমেন্টের চাপ, এরকম হলে এটার ইম্প্যাক্টটা কিন্তু প্রথমে ক্রেডিট কার্ডের উপরেই আসে। বাট এখানে অ্যাডভান্টেজ যেটা হচ্ছে, ক্রেডিট কার্ডের জন্য মনিটরিংটা অনেক বেশি রোবাস্ট। কারণ এখানে অটোমেটেড হওয়াতে এক নম্বর হচ্ছে কাস্টমার একটা তো ফ্রি পিরিয়ড পাচ্ছেন, তা ওনার পেমেন্ট ডেটের আগে সাফিসিয়েন্ট রিমাইন্ডার যায়, পেমেন্টটা মিস করলেও দেন দেয়ার আর অটোমেটেড সিস্টেমস টু ফলো আপ। তো এই মনিটরিং ব্যবস্থাটা কম্পেয়ার টু আদার, যদি আমি বলি গ্র্যানুলার লেভেলে, যেহেতু এটা ইন্ডিভিজুয়াল গ্রাহক, প্রতিটা ব্যাংক অনেক মাইনিউটলি করেন। সো এই জন্য ওভারঅল ইন্ডাস্ট্রিতে যে এনপিএল এর পরিস্থিতি অন ক্রেডিট কার্ড, এটা চিন্তিত হওয়ার মতো কিছু না, মার্কেট স্ট্যান্ডার্ডের মতোই আছে। বাট এটা রিস্ক ফ্যাক্টর একটাই, যে যেহেতু সংখ্যাটা অনেক বড়, হাজার হাজার গ্রাহক আছেন, তো এটাকে যদি রেগুলারলি মনিটর না করা হয় তাহলে এটা যে কোনো ব্যাংকের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। একটা বিষয়, এটা নিয়ে আমরা একটা বিরতি নেব এই উত্তরটা নিয়ে, সেটা হচ্ছে যে আমি আপনাকে ব্যাংকার হিসেবে, ইন্ডাস্ট্রি এক্সপার্ট হিসেবে প্রশ্নটা জিজ্ঞেস করছি। যখনই আমরা ধরেন যারা ক্যাশ লেনদেন করে বেশি অভ্যস্ত, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ বা নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা, তাদের সাথে যখন আমরা কথা বলেছি, আমি নিজে এটা নিয়ে রিপোর্টও করেছি, তারা বলেন যে আমার ডিজিটাল ট্রানজ্যাকশন করতে গেলে যে পরিমাণ খরচ এবং আমার যে নলেজ গ্যাপ, সেটার থেকে আমার কাছে ক্যাশ লেনদেনই ভালো, কারণ আমার টাকাটা আমি চোখে দেখতে পাই। এক, দ্বিতীয়ত হচ্ছে আপনি যেটা বলছিলেন, এটা প্রশ্নটা আমি ঘুরিয়ে আরেকবার একটু করতে চাই, সেটা হচ্ছে ডিজিটাল লেনদেনের একটা কস্ট থাকে, এই কস্টটা তারা কেউ বেয়ার করতে রাজি হন না। আপনি যেটা বলছিলেন, তারা টাকাটাও সাথে সাথে চান এবং এটার জন্য কোনো বাড়তি খরচ দিতে চান না। এই পার্টিকুলার মেন্টালিটি আপনাদের ব্যাংকিং সেক্টর হোক কিংবা এমএফএসে হোক বা ওভারঅল ফাইন্যান্সিয়াল সেক্টরে হোক, যে ডিজিটাল ট্রানজ্যাকশন হবে বাট দেয়ার উইল বি নো কস্ট, এটা কি আসলেই করা সম্ভব হবে কখনো? ওয়াই নট? আপনি যদি গ্লোবালি বিভিন্ন সাকসেসফুল পেমেন্ট স্কিম দেখেন, সেখানে কিন্তু কস্ট, ইনিশিয়াল ডেজে কস্ট সাবসিডি দেওয়া হয়েছিল। যেমন আমি পার্শ্ববর্তী দেশের কথা যদি বলি, ইউপিআই ইজ এ ভেরি সাকসেসফুল প্ল্যাটফর্ম। ইনিশিয়াল ডেজে এখন এমডিআর যথেষ্টই মনে করি লো ছিল, এবং যেটা গ্রাহকের অ্যাডাপশনে অনেক হেল্প করেছে। তা আমাদের দেশে এটা যদি একটা সিগনিফিক্যান্ট স্টেপ নেওয়া হয়, যে যে যদি ব্যাংকগুলা, এমএফএস সবাই মিলে আমরা একটা ডিসিশনে পৌঁছাতে পারি যে এই কস্টগুলোকে আমরা ইনিশিয়ালি যতখানি সম্ভব অ্যাবজর্ব করার করে নিয়ে অন্যভাবে কোনোভাবে মেকআপ করা যায়, তাহলে আই থিঙ্ক ইট ইজ ভেরি মাচ পসিবল। আর এন্ড অফ দ্য ডে অ্যাওয়ারনেসের সাথে সাথে ওই যে বললাম, যে আপনি যদি কনভিনিয়েন্স না ক্রিয়েট করতে পারেন তাহলে কোনোদিনই অ্যাডাপশন বাড়বে না। তো আমি পৃথিবীর সেরা সার্ভিস নিয়ে আসতে পারি, বাট সেটা যদি গ্রাহকের জন্য আলটিমেট খরচ বাড়িয়ে দেয়, তার বেনিফিটে না আসে, সে কোনোদিন ওটা অ্যাডাপ্ট করবে না। তো আমি মনে করি এখানে আমাদের সবারই, সব ব্যাংক এবং এমএফএস সবাই মিলে যদি একটা কম্বাইন্ড ডিসিশনে আসতে পারি, with the help of our regulators to fix a certain rates for these digital transactions, যাতে গ্রাহকের উপর কম চাপ পড়ে, তাহলে হয়তো ইনিশিয়াল ডেজে আমরা এই বৃদ্ধিটা আরো বেশি আকারে দেখতে পারবো। নিঃসন্দেহে আমরা একটি বিরতি নিব, তারপর আমার ক্রেডিট কার্ড নিয়ে আমার আরও কিছু প্রশ্ন আছে, সেগুলো করবো। দর্শক, একটি বিরতি নিয়ে প্রাইম ব্যাংকের এমডির সাথে খুব দ্রুত ফিরবো, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাজিব চৌধুরী। আমি বলছিলাম ক্রেডিট কার্ড নিয়ে প্রশ্ন করব। আমি ক্রেডিট কার্ড বলি, আমি ডিজিটাল পেমেন্ট বলি, এমএফএস বলি, সব ক্ষেত্রেই আমি এমন একটা দেশে প্রচলিত
ক্যাশলেস প্রচলনের কথা বলছি, যেই দেশের প্রান্তিক মানুষ এখনও ব্যাংক অ্যাকাউন্টকে খুব বেশি অ্যাডপ্ট করেননি, যারা ক্যাশে লেনদেন করে অভ্যস্ত এবং যারা ক্রেডিট কার্ড সেগমেন্ট নিয়ে হয়তো ভাবেনি না, কিন্তু তারা আবার এমএফএস নিয়ে অনেক বেশি তাদের ভেতরে আগ্রহ রয়েছে। এটা একটা মার্কেট সেগমেন্ট আপনাদের জন্য। আপনারা যখন শহরের বাইরে বের হন, রাজধানীর বাইরে বের হন, চিটং বা বড় শহরের বাইরে বের হন, প্রান্তিক পর্যায়ে গিয়ে আসলে বড় একটা বাজার আপনারা দেখেন কিনা কার্ডের, এক। দ্বিতীয়ত, যদি না হয়, ব্যাংকগুলো তো এখন নিজস্ব পেমেন্ট সিস্টেম নিয়ে অনেক বেশি কাজ করছে। আপনি বলছেন যে সামনে হয়তো কিউআর কোড চালু হলে একটা ইউনিভার্সাল ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেমের ভিতরে আমরা চলে যাব। প্রান্তিক মানুষকে যদি আপনি কনজিউমার হিসেবে চিন্তা করেন, আপনি কি ক্যাশলেসের খুব ভালো ভবিষ্যৎ দেখেন? ইটস এ ডিফিকাল্ট কোশ্চেন টু অ্যান্সার। কারণ আমি এখনো যদি বলি যে দেশের ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী 50% লোকের ব্যাংক অ্যাকাউন্ট নাই, যেটা আমরা শুনি বিভিন্ন জায়গায়। সো দিস ইজ অ্যান অপরচুনিটি ডেফিনেটলি, বাট এই 50%-কে কিন্তু আবার এমএফএস অ্যাকাউন্ট আছে একটা বড় অংশ। সো আমি সামহাউ দে আর ব্যাংকড, আইদার সেটা ব্যাংকে হোক অথবা এমএফএসে হোক। সো এই 80-90% যে ব্যাংকড, যারা মোবাইল অপারেট করছেন, এনারা কিন্তু ব্যাংকিং করছেন, একটা সাম সর্ট অফ ট্রানজাকশন করছেন। সো তারা আর্থিকভাবে কিছুটা হলেও তারা জানেন কি করতে হবে। এখন এদেরকে ফর্মাল ব্যাংকিং চ্যানেলে অ্যাকাউন্ট খুলতে গেলে বেসিক্যালি অ্যাপ্রোচটা আমি মনে করি ব্যাংকের এখন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মতো নিয়ে যেতে হবে ব্যাংকিং সার্ভিসগুলোকে। আমরা যদি যে পর্যন্ত না নিজেদেরকে ওই লেভেলে নিতে পারবো, একটা সার্টেন জনগোষ্ঠীর কাছে কিন্তু আমরা ঢুকতে পারবো না। এটা এটা একটা গ্রাউন্ড রিয়ালিটি। বাট আমি সবসময় আমি সারা দেশে ঘুরি, বিভিন্ন ব্রাঞ্চগুলোতে যাই, যখন কথা বলি, কাস্টমারদের সাথে কথা বলি। বাট আমি সবসময় ফিল করি যে এটা অ্যাকচুয়ালি যে পর্যন্ত না আমরা ইকোসিস্টেম নিয়ে কাজ করব, আমরা বেসিক্যালি এই যে এখন একটা বললাম না, আমরা ডিজিটাল ব্যাংকিংটা এখন একটা লেয়ারের মতো আছে, যে আমরা একটা নগদের এক্সটেনশন হিসেবে কাজ করছি, এইটার বাইরে যেতে পারবো না। কারণ আমাকে ইকোসিস্টেমটা আনতে হবে। একটা গার্মেন্টসের যে কর্মী বেতন পাচ্ছেন তার মোবাইল ওয়ালেটে, এই ওয়ালেটটা দিয়ে উনি যদি তার ওই বাজারের দোকানে গিয়ে পেমেন্ট না করতে পারেন, উনি ক্যাশ আউট করবেনই। উনি ওনার যে বাবা মাকে 2,000 টাকা মাসে পাঠালেন, ওই বাবা মা যদি ওই 2,000 টাকা দিয়ে তার ডাক্তারের বিল, ওষুধের দোকান আর এর সাথে পেমেন্ট না করতে পারেন, ক্যাশ আউট হবেই। সিমিলারলি আমরা এটিএম বসিয়েছি দেশে হাজার হাজার, এখন সিআরএম বসাচ্ছি। সো দুইটা কিন্তু ইটস এ ক্যাশ রিসাইক্লার, একটা ক্যাশ ডিসপেন্সার, একটা ক্যাশ রিসাইক্লার। তো আমরা এই লুপটা থেকে উই নিড টু গেট আউট, যে এই ইকোসিস্টেম তৈরির কাজটা কি হবে। এখন ইকোসিস্টেম তৈরির কাজেই কিন্তু এখানে ব্যাংকগুলোকে মনে করি আমাদের আরও বেশি দায়িত্বশীলতা নিয়ে এগিয়ে আসতে হবে। আমরা নর্মাল শহরের বাইরে গিয়েও টায়ার 2 সিটি, টায়ার 3 সিটি, উপজেলাগুলো, থানা পর্যায়ে, সেখানে আরও কীভাবে অ্যাকোয়ারিং ফুটপ্রিন্ট বাড়ানো যায়। তো এর জন্য যেহেতু অনেক বছর হয়ে গেছে আমরা এগুলো বলছি, এবং এখন বাংলা কিউআর চলে আসছে। সো আমি এর জন্যই বলছিলাম যে বাংলা কিউআর ইজ আওয়ার প্রবাবলি আওয়ার বেস্ট পসিবল ওয়ে টু মেক দ্য এন্টায়ার কান্ট্রি ডিজিটাল। যেহেতু এটা অলরেডি সবাই এটা ইউজ করতে পারি আমরা, সমস্ত ব্যাংক এমএফএসগুলো। তো এটাকে যদি অ্যাকোয়ারিংকে আমরা ওভারনাইট কনভার্ট করে ফেলতে পারি, এবং সেন্ট্রাল ব্যাংক আমাদেরকে সেভাবে গাইড করছেন, সেভাবে মেসেজ দিচ্ছেন, আমরা প্রিপেয়ার্ড হচ্ছি ওভাবে। সো দ্যাটস আওয়ার বেস্ট শট। এবং এটা করে ফেললে আই থিঙ্ক আপনি যে আমরা কোভিডের সময় যেরকম হঠাৎ করে একদিন দেখলেন যে 1-1.5 বছরের গ্যাপে আমরা সবাই ডিজিটাল একটা জার্নিতে পৌঁছে গেলাম। দিস ইজ অ্যানাদার অপরচুনিটি, যেখানে আই ক্যান সেন্স যদি আমরা সবাই একটু সিরিয়াসলি এফোর্ট দেই, আমরা আরেক ধাপ ডিজিটালে গিয়ে যাওয়ার জন্য বাংলা কিউআর ক্যান হেল্প আস। একটা বিষয়, সেটা হচ্ছে যে আমার কাছে না, আমি নিজে যেহেতু ব্যবহার করি, আমি জানি আপনার সাথে এটা নিয়ে আমার এর আগেও অনেকবার কথা হয়েছে, যে ক্রেডিট কার্ডের সার্ভিস বা ক্রেডিট কার্ডের মাধ্যমে আমি আর কি সুবিধা পেলাম। ওকে, পারচেজ আমি করছি, সেটা আমি করলাম। আদার দ্যান দ্যাট, ক্রেডিট কার্ডে যারা যে ধরনের অফার দিচ্ছে, সেটা অনেক সময় মনে হয় কি যে সবাই একই টাইপের অফার দিচ্ছে। কিন্তু বিদেশে আমি দেখি যে ক্রেডিট কার্ডে যে যেমন ব্যবহার করছে সেটার এক ধরনের রেটিং হয়, সেটার উপর বেস করে কাস্টমারকে রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হয়, অনেক ধরনের ফ্যাসিলিটিস দেওয়া হয়। ইভেন সে ওইটা ব্যবহার করে কী ধরনের প্রোডাক্ট পারচেস করতে পারে বা সার্ভিস পারচেস করতে পারে, এই ধরনের সাজেশনও প্রতিনিয়ত আসে। বাংলাদেশে আমরা এতটা সিমুলটেনিয়াসলি ক্রেডিট কার্ডকে ধরে বা ডিজিটাল স্ট্রাকচারকে ধরে এই ডেটাগুলোকে ইউজ করতে আমরা দেখি না। ব্যাংকগুলো কি আসলে ডেটার ব্যবহারটা সঠিকভাবে করতে পারছে কিনা, সেটা হচ্ছে প্রশ্ন। আমরা এতদিন করি নাই, বাট এখন করা শুরু করেছি। এখন ইট ইজ দ্য এজ অফ হাইপার পার্সোনালাইজেশন।
মানে এখন শুধু পার্সোনাল না, একদম রিটেইলি আপনার প্রেফারেন্স অনুযায়ী আপনাকে জিনিস কিউরেট না করে দিলে আপনি সেটা পছন্দ করবেন না। আমরা এখন শুরু করেছি কিভাবে, লাইক আপনার আপনি হয়তো যেহেতু আপনি এখন আমরা সব ব্যাংকগুলাই অ্যাপ দিয়ে কমিউনিকেশন করছি, অ্যাপের থ্রুতে অফার দিচ্ছি। সো আপনি কোন কোন রেস্টুরেন্টে যেতে পছন্দ করেন সেই রেস্টুরেন্টগুলোতে আপনার প্রিভিয়াস পারচেস হিস্ট্রি দেখে আমি আপনাকে কিউরেটেড অফার থ্রু ইয়োর অ্যাপ আই ক্যান পুশ। সো নেক্সট টাইম গেলেই আপনি ওখানে যেতে একটা বেটার বেনিফিট পান ফর আওয়ার এন্ড। এরকম প্রতিটা ক্ষেত্রে আপনার পারচেস বিহেভিয়ার অ্যানালিসিস করে উই ক্যান ডু সো মেনি থিংস। আপনার লিমিট এনহ্যান্সমেন্ট থেকে শুরু করে আপনার লাইফস্টাইল নিড, আপনার কোনো ফিউচার প্রেডিকশন, যেখানে আমাদের এআই টুলগুলো এখন আমরা ইউজ করা শুরু করেছি, যে প্রেডিক্টিবিলিটি, আপনার ইনকাম, আপনার এক্সপেন্স প্যাটার্ন করে আপনি কি একজন পোটেনশিয়াল লোন কাস্টমার না পোটেনশিয়াল ডিপোজিট কাস্টমার, এখন আমি এই অ্যানালিটিক্স পাওয়া আমরা শুরু করছি। তো সেই অনুযায়ী আপনি কিছুদিন পরে হয়তো আপনি দেখবেন যে আপনার জন্য কাস্টমাইজ কোনো লোন প্রোডাক্ট আমি অফার করতে পারি, বা আপনার জন্য আমি একটা স্পেশাল ডিপোজিট রেট অফার করতে পারি, যে স্যার কেন। তো এই জিনিসগুলো আমরা উই হ্যাভ স্টার্টেড ডুইং ইট, কারণ এন্ড অফ দ্য ডে ডেটা ইজ দ্য কিং। এবং এই ডেটাগুলা আগে আমরা ঠিক সবার কাছেই আছে, আমাদের শত ব্যাংক আছে, এটা কাগজে কলমে ছিল, ব্যাংকের ডাটাবেজে ছিল, বাট থ্যাঙ্কস টু এআই অ্যান্ড নতুন অ্যানালিটিক্স টুলগুলোর কারণে এগুলাকে আমরা এখন হার্নেস করা শুরু করছি, বিভিন্ন রকমের ইনসাইট পাচ্ছি। যেমন আমি জাস্ট উদাহরণ হিসেবে বলি, আমি ক্রেডিট কার্ডের একটা আমার কাস্টমার অ্যানালিসিস দেখছিলাম কালকে রিপোর্ট বসে। সো এটা একটা এআই টুল থেকে করা। তো এতদিন পর্যন্ত আমরা কাস্টমারকে অ্যানালাইজ করতাম এভাবে যে উনি কে কোন দেশে ভিজিট করলো, কোথায় কত টাকা খরচ করছে, ট্রাভেল ট্রেন কি, এই পর্যন্ত ছিল। বাট এইবার দেখলাম আমাকে দিয়েছে যে ইন্ডিভিজুয়াল কান্ট্রির ভিতরে কাস্টমাররা কোন ধরনের রেস্টুরেন্টে বেশি যাচ্ছেন, তারা যে শপিং করছেন কোন টিকিট সাইজ কি হচ্ছে, তারা কত ফ্রিকোয়েন্ট, কয়বার শপিং করেন, এই ধরনের ডেটাগুলো আসছে। অর্থাৎ নেক্সট টাইম আমি যদি জানি যে কোনো কাস্টমার শপিংয়ে ব্যাংকক যাচ্ছেন, কারণ এগুলো তো এন্ডোর্সমেন্ট করেন, টিকিট করেন, আমরা অনেক সময় আগে বুঝতে পারি, লাউঞ্জে যান, সো আই ক্যান প্রেডিক্ট তাহলে ব্যাংককে বা আপনি যদি মালয়েশিয়া যান বা সিঙ্গাপুর যান, আপনার জন্য কিউরেটেড হোটেল অ্যান্ড শপিং বেনিফিটস আই ক্যান লিটারেলি অফার, এবং ইনস্ট্যান্টলি আপনাকে অনেক অনেক কিছু আমরা অফার করতে পারি ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস। তো এই জিনিসগুলো তো আগে আমরা ওইভাবে রেডিলি পেতাম না বা দেখতে পেতাম না, এখন এগুলো হয়ে আসছে। বাট এটার সবচেয়ে বড় বেনিফিটটা আমরা আই থিঙ্ক ব্যাংকগুলো পাবে ইন টার্মস অফ কাস্টমার ম্যানেজমেন্টে, যে ফিউচারে ডেলিনকুয়েন্ট হতে পারে, ফিউচারে রিস্ক আছে, এই রিস্ক প্রেডিকশনগুলা উইল সার্ভ আস বেটার। তো আমরা যেটাকে বলি আর্লি ওয়ার্নিং সিস্টেম। সো আপনার কথার কথা, আপনি লাস্ট 6 মাসের মধ্যে দুবার আপনার ওভারডিউ হয়েছে, তার মানে ইউ আর পোটেনশিয়াল ডিফল্ট কাস্টমার ইন ফিউচার। তো আমার কালেকশন টিম অর সার্ভিস টিম ক্যান লুক আফটার ইউ ইন এ বেটার ওয়ে টু মনিটর ইউর পোর্টফোলিও, যাতে আপনার ভবিষ্যতে এটা ডিটোরিয়েট না হয়। সো রাদার দেন বিজনেস বুকিংয়ের চাইতেও আমি মনে করছি যে এই যে আর্লি ওয়ার্নিং সিস্টেমটা এআই থ্রুতে আসাতে ব্যাংকের ওভারঅল হেলথ ইম্প্যাক্ট আরও বেটার হবে আমাদের জন্য। আপনি যেটা বলছিলেন এটা কিছু ক্ষেত্রে, কিছু কনজিউমারের ক্ষেত্রে এটা তাদের জন্য এক ধরনের কনভিনিয়েন্স নিয়ে আসবে, নো ডাউট অ্যাবাউট ইট। বাট এমন কনজিউমারও মার্কেটে আছেন, আপনার এমন ক্লায়েন্টও আছেন যারা মনে করেন যে আমার সব ডেটা তো ব্যাংক জেনে ফেলতেছে, আমি এত বেশি ডিজিটাল ট্রানজ্যাকশন কেন করব, এত কার্ড বা কেন ব্যবহার করব, এত ট্যাপ টু পেমেন্টও আমি কেন করব, বিকজ দে আর অ্যাকচুয়ালি লুকিং ফর মাই প্যাটার্ন, আমি এত ইনফরমেশন দিতে চাই না। আমরা এমন একটা সময়ে যখন আলোচনা করছি, যখন বাংলাদেশের নতুন বাজেট নিয়ে আলোচনা হচ্ছে, এবং সেই বাজেটে কিন্তু নীতি নির্ধারকরা বারবার বলছেন যে সব নাগরিককে একটা নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টের আন্ডারে তারা আনতে চান, বিকজ দে ওয়ান্ট টু মনিটর দ্যাট, সো দ্যাট আমাদের ট্যাক্স রেভিনিউ কালেকশনটা যাতে ভালো থাকে। কিন্তু বাংলাদেশে এটা করা আসলে সহজ হবে কিনা, আমি এই প্রশ্নটা এই কারণে করছি, অনেক কনজিউমার ডেটা সিকিউরিটি নিয়ে প্রশ্ন করেন যে ব্যাংকের হাতে বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের হাতে আমার ডেটা সিকিউরড কিনা। এই সিকিউরিটি এনশিওর করার জন্য আপনারা কতটা অ্যাক্টিভলি ইনভেস্ট করছেন বা কাজ করছেন? না, অ্যাবসলিউটলি ব্যাংকিং ডেটা সিকিউরিটি যে কোনো ব্যাংকের জন্য ফার্স্ট প্রায়োরিটি। আমাদের আইটি ইনভেস্টমেন্ট যা হয়, আর শুধু আমরা না, যে কোনো ব্যাংকেরই তার একটা বড় অংশই যায় আইটি সিকিউরিটি মেনটেন্যান্স। এবং আলহামদুলিল্লাহ এই কারণে আপনি যদি লাস্ট অনেক বছরের ডেটাই দেখেন, আমাদের ব্যাংকিং রেসিং তো আমরা মোরলেস একটা সিকিউরিটি পজিশনে নিজেদেরকে রাখতে পেরেছি।
ছোটোখাটো ইনসিডেন্ট অ্যাটাক্স এগুলো হইতেই থাকে, ওটা ন্যাচারাল পার্ট অফ লাইফ। বাট মেজর আমরা আই থিঙ্ক দ্য সিস্টেমস হ্যাজ বিন এবল টু সার্ভাইভ সো ফার। এবং আমরা যে পরিমাণে সব ব্যাঙ্কগুলো মিলে কাজ করছি, ইন্ডাস্ট্রিতে রাখছি, এটা সামনের দিনগুলোতে আশা করি আমরা সুস্থ থাকবো ইন টার্মস অফ সিকিউরিটি। বাট কাস্টমার থেকে আমি এতটুকু বলতে পারি বা বলতে চাই যে এনবিআর বা অন্য কোনো রেগুলেটরি বডি যে যে ডিসিশন নিক ফর দ্য পারপাস অফ ট্যাক্স ট্র্যাকিং, এটা দ্যাটস দেয়ার ডিসিশন। বাট ডিজিটাল ইজ ইনএভিটেবল। এটা এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ আমাদের নাই। কারণ আমাদের লাইফ এখন আপনি সোশ্যাল মিডিয়ায় আমরা যে সময় লাইফটা কাটাই প্রতিদিন, আপনি যদি সেভাবে হিসাব করেন, আমার প্র্যাকটিক্যাল লাইফের ফিজিক্যাল লাইফের বাইরে কিন্তু দ্যাটস মাই ডিজিটাল লাইফ অলরেডি ইজ দেয়ার। আমি সেখানে সারাদিন কী করলাম, আমার ফ্রেন্ডরা কী করছে, আমার ফ্যামিলি কী করছে, আমি ফোনে কথা বলার চেয়ে আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতেই তারা সবার খোঁজখবর পাচ্ছি। সো উই হ্যাভ অলরেডি এস্টাবলিশ আওয়ার ডিজিটাল লাইফ ওভার দেয়ার। তো খালি ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কেন আমাদের দ্বিধা থাকবে, আমি এটা এখনও আমার কাছে ক্লিয়ার না। বাট ক্লিয়ার এই জন্যই না, কারণ আমি একটা জিনিস ওভারলুক করতেছি যে মানুষের কিন্তু অ্যাকচুয়ালি ফিয়ার ফ্যাক্টরটা অন্য জায়গায়। ফিয়ার ফ্যাক্টর ইজ নট ফর দ্য ডেটা সিকিউরিটি, ফিয়ার ফ্যাক্টর মে বি ফ্রম দ্য ট্যাক্স অ্যাঙ্গেল। সো আমি মনে করি যে আমাদের সবাই এই জায়গাটা থেকে আগে অ্যাড্রেস করা উচিত, এই ফিয়ার ফ্যাক্টরটা রিলেটেড টু ট্যাক্স। এবং এটাকে ভাঙতে হলে কিন্তু আমাকে ট্রান্সপারেন্সি অ্যান্ড ডিজিটালি হইতে হবে। যেটা আমি সব জায়গায় রিসেন্টলি যেগুলো পড়ছিলাম যে রেগুলেটররা বলছেন যে আমরা হিউম্যান ইন্টারাকশন থেকে কমিয়ে এটাকে ডিজিটাল করতে চাই, যাতে এটা ট্রান্সপারেন্ট হয় এবং কোনো ধরনের আলাদা কোনো লেনদেনের সুযোগ না থাকে। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য রাইট অ্যাপ্রোচ। যত বেশি হিউম্যান ইন্টারাকশন কমবে, ট্রান্সপারেন্সি থাকবে। এবং ট্রান্সপারেন্সি হতে গেলে তো ডিজিটাল হতেই হবে। সো আমি আমার কলিগদের দেখি যে আমরা তো সবাই ব্যাংকার, আমরা তো চাকরি সূত্রেই ডিজিটাল হইতে হয়েছে। সো উই আর অভ্যস্ত। বাট আমি আমার সারাউন্ডিং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সবাইকেই বলি যে গো ইউজ দ্য অ্যাপস, কী কী আছে নতুন ফিচার। যেমন এখন আমরা যে এখন আমি আমার কার্ডে এখন তো আর ফিজিক্যাল কার্ড ইউজ করি না, আই জাস্ট ট্যাপ ইট। আমি এরকম আমরা সবাই কিন্তু এখন বেসিক্যালি ইভলভ করে যাচ্ছি। এবং আপনার ক্রেডিট কার্ড কিছুদিন পরে হয়তো মেবি নিয়ার ফিউচার আর ফিজিক্যাল ফর্মে আমরা দিবই না। আপনার মানি ব্যাগে তো আর 10 টাকা রাখা দরকার পড়ে না, কারণ আপনার মোবাইল ওয়ালেট ইজ গুড এনাফ সো ফর এনি কাইন্ড অফ ট্যাপ অ্যান্ড ট্রানজাকশনস। তার ফিজিক্যাল কার্ডের দরকার কি? তো এরকম সব কিছুই আলটিমেটলি উইল কাম ইন টু ইউর মোবাইল ডিভাইস অ্যাট সাম পয়েন্ট অফ টাইম। তো ডিজিটাল তো হইতেই হবে, নিঃসন্দেহে ডিজিটাল হতেই হবে। আমরা আরেকটু আলোচনা করব, র্যাপিড ফায়ার প্রশ্ন করব, আরেকটি বিরতি নিচ্ছি। তারপরে দর্শক, খুব প্রাণবন্ত আলোচনা চলছে প্রাইম ব্যাংক পিএলসির এএমডির সাথে। খুব দ্রুত ফিরবো, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাজিম চৌধুরী। র্যাপিড ফায়ারটা দিয়ে আগে শুরু করি এই অংশটা, কারণ ইয়াংরা তাদের প্রশ্নের উত্তর জানতে চায়, তারাই আবার পাঠিয়েছে। এবার তো তারা আপনার ইউসেজ প্যাটার্ন সম্পর্কেও জানতে চায়, সেই সংক্রান্ত র্যাপিড ফায়ার প্রশ্ন তারা প্রথম করেছে। তারা জানতে চায় প্রাইম ব্যাংকের এএমডি যখন পেমেন্ট করেন, তিনি কিভাবে বেশি পেমেন্ট করেন, ক্যাশ, কার্ড নাকি এমএফএস? আমার সবই কার্ডে, সব কার্ডে। মানে মেজরিটি আমি আমার মোবাইল ইউজ করি, সব জায়গায় ট্যাপ অ্যান্ড পে। ওকে। ক্যাশলেস আবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনার কোনটিকে মনে হয় এই মুহূর্তে বাংলাদেশে? যে কোনো একটার কথা যদি বলতে বলি। একটা বলতে পারবো না, আমি একটা লাইন বলি। লাইনটা হচ্ছে, যেহেতু মার্চেন্টের জন্য এমডিআর দিতে হচ্ছে, জি, গ্রাহককে বাড়তি চার্জ দিতে হচ্ছে, কিন্তু ক্যাশ হচ্ছে ফ্রি। হ্যাঁ। সো যে পর্যন্ত না এই কোয়েশনটা আমরা চেঞ্জ করবো, সে পর্যন্ত ক্যাশলেসের চ্যালেঞ্জ থাকবে। ফেয়ার এনাফ। পরের প্রশ্ন, আপনার কাছে কি মনে হয় কোনটির ভবিষ্যৎ ভালো, কিউআর কোড নাকি ট্যাপ টু পে? শর্ট টার্মে ট্যাপ, লং টার্মে কিউআর। ওকে। 4 নম্বর প্রশ্ন, ক্রেডিট কার্ডের কোন ইস্যু নিয়ে সবচেয়ে বেশি গ্রাহকদের অভিযোগ আসে? ক্রেডিট কার্ড নিয়ে আসলে গ্রাহকের অভিযোগের কোনো শেষ নেই। এটা আপনার, কারণ ক্রেডিট কার্ড হচ্ছে একটা লাইফস্টাইল প্রোডাক্ট। লাইফস্টাইল প্রোডাক্ট। এবং ক্রেডিট কার্ড ওনার, মানে আপনি কার্ডটার প্যাকেজিং কেন ভালো, কালার সুন্দর হলে যেমন খুশি হন, আবার আপনি যখন রিওয়ার্ড পয়েন্ট 2টা দিবেন তাতেও খুশি হবেন, আপনি কোথাও ফ্রি লাঞ্চ দিবেন সেটাতেও খুশি হবেন, আবার
কল সেন্টারে ফোন করে যদি লাইন না পান তাহলে রেগে যাবেন, প্যাকেজের প্রিন্ট খারাপ হলে রেগে যাবেন, ডিক্লাইন খেলে তো আরও রেগে যাবেন। সো ইটস এ ভেরি ভোলাটাইল প্রোডাক্ট, একটার কোনো সিঙ্গেল অ্যান্সার হবে না। বাট ইয়েস, আমি মনে করি যে কোনো কার্ড গ্রাহকের জন্য যদি অনাকাঙ্ক্ষিত ডিক্লাইন হয়, দেন এর থেকে অভিযোগের সবচাইতে বড় অভিযোগ হবে এটা নিয়ে, আচ্ছা, যে কার্ড নেওয়ার পর যদি কি কারণে ডিক্লাইন হলো এটা যদি আমি বুঝতে না পারি। মানে আপনি বলতে চাচ্ছেন যে অভিযোগ মিলিয়ে টিলিয়ে আসলে সবকিছু নিয়ে অভিযোগ আসতেই থাকে ক্লায়েন্ট। এটা আসবে, কারণ বললাম এটা এটা কার্ডের সাথে না, মানুষের ক্রেডিট কার্ডের সাথে রিলেশনশিপটা ইজ এ ডিফারেন্ট। আপনার এন্টায়ার ব্যাংক একদিকে, আপনার ক্রেডিট কার্ড একদিকে। হ্যাঁ, সো এর জন্যই এটার সাথে ইমোশনাল বন্ডিং যেহেতু আছে, আমরা এর জন্য ক্রেডিট কার্ডের, আমি যদি আমার কল সেন্টারে দিনে 5,000 কল আসে, এর মধ্যে দেখা যাবে 3,000ই কার্ড রিলেটেড। ওকে, বাট এই 3,000-এর মধ্যে গুড কলসও আছে, সার্ভিস গ্যাপের কলও আছে। তো এর জন্য আমি বলি যে অভিযোগবিহীন হওয়া কোনোদিনও সম্ভব না, বাট আমরা চেষ্টা করি যাতে ওনাকে স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারি যে কি কারণে প্রবলেমটা হয়েছে, তাহলে উই আর গুড। ওকে। পঞ্চম প্রশ্ন, ব্যাংকের কোন বিভাগে এখন সবচেয়ে বেশি জনবল লাগছে বা নিয়োগ করতে হচ্ছে বা লোক নিতে হচ্ছে? ওয়েল, এটা 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 কোশ্চেনটা ইট ইজ ভেরি ট্রিকি কোশ্চেন, কারণ কোনো বিভাগকে বলা ঠিক না, কারণ বিজনেস ইজ সামওয়্যার, এটা আজীবন লোক লাগবে। কারণ বিজনেসটা তো আপনার র্যাপিডলি গ্রোয়িং, আপনার অনেক এক্সপোনেনশিয়ালি আমরা গ্রো করতে চাই। তো কিছু বিজনেস আসবে ডিজিটাল চ্যানেলে, কিছু আসবে ফিজিক্যাল চ্যানেলে। তো আমি যদি জনবলের সংখ্যা বলি, এটা বিজনেসে সবচেয়ে বেশি বাড়বে কম্পেয়ার টু সাপোর্ট আর আদার ফাংশনস। বাট উইথ দ্য ইনভেন্ট অফ এআই অ্যান্ড এই ডিজিটাল যে ট্রান্সফরমেশন আমরা জব সেক্টরে পাচ্ছি, ব্যাংকিংয়ের কিন্তু একটা জবের নেচার চেঞ্জ হচ্ছে, একটা সাইলেন্টলি হলো। আই এম শিওর আদার ইন্ডাস্ট্রি। পরের প্রশ্নটা এটা নিয়ে, আচ্ছা আমি একটু উত্তর দিয়ে নেব। আচ্ছা, আগেই বলে যে না না, আপনি বলেন, আমি প্রশ্ন করব তারপর, সমস্যা নেই। সো এখন যেমন আমরা যেটা দেখতে পারতেছি যে আমাদের প্রচুর ডিজিটাল টুলস আমরা সেলসে ইউজ করছি। সো যার ফলে এজেন্টিক এআই আসতেছে কল সেন্টারে। তো এই ধরনের জবগুলোতে এখন আমরা মোর ডিজিটাল চ্যানেলে চলে গেছি। আমাদের রেগুলার যেগুলো ডাটা এন্ট্রি জব ছিল, স্ক্যানিং জব ছিল, এগুলো এখন আমরা রোবোটিক্সে চলে গেছি, এআইতে চলে যাচ্ছে। আমার মনে হচ্ছে 6 নম্বর প্রশ্নটা আমি করেই ফেলি, আপনার উত্তর দিতে সহজ হবে। তারা এটাও জানতে চায়, 6 নম্বর প্রশ্ন, এআই আসলে ব্যাংকের কোন ডিপার্টমেন্টে চাকরি সবচেয়ে আগে কমবে? কোনো সিঙ্গেল ডিপার্টমেন্টে কমবে না, বাট ওই যে বললাম যে ওভারঅল ধরনটা চেঞ্জ হচ্ছে। যে ধরনের কাজ রুটিন, যেগুলাতে কোনো মস্তিষ্কের ব্যবহার নাই, যেগুলা রিপিটেটিভ জব, এগুলা মোর ডিজিটাল হয়ে যাবে। বাট যেগুলা লাইক সেলস কলস, যেখানে কাস্টমারকে বোঝানোর ব্যাপার, যেখানে ডেটা অ্যানালিটিক্স অ্যানালাইসিস করতে হবে, ক্রেডিট ডিসিশনস, যেগুলা হয়তো ক্রেডিট আপনাকে রিপোর্টস তৈরি করে দিবে, বাট আলটিমেটলি আপনাকে যে হিউম্যান জাজমেন্টটা এনশিওর করা, কমপ্লেক্স সিনারিও, তারপর হিউম্যান ডেভেলপমেন্ট, এই জায়গাগুলোতে আবার নতুন জব রিকোয়ারমেন্ট তৈরি হবে। সো আই নিড মোর অ্যানালিটিক্স, মোর ব্রেইন ড্রিভেন জব যেগুলো আছে, আমরা বলবো অ্যানালিটিক্স ড্রিভেন জব, সেগুলোর সংখ্যা আরও বাড়বে সামনে। ওকে, ফেয়ার এনাফ। দুইটা প্রশ্নের একসাথে উত্তর আমরা নিলাম। 7 নম্বর প্রশ্ন, এটা আপনার নিজেকে নিয়ে। ব্যাংকার হিসেবে আপনার নিজের সবচেয়ে বড় সাফল্য কোনটিকে মনে হয়, আর ব্যর্থতা কোনটিকে মনে হয়? ব্যাংকার হিসেবে সবচেয়ে বড় সাফল্য যে এতদিন চাকরি করতে পারছি। সো এটাই আমি মনে করি সবচেয়ে বড় সাফল্য, যে আল্লাহ এখনো চাকরিতে রাখছেন, সম্মানের সাথে রাখছেন, সামনের দিনগুলোতে যেন রাখেন, এটাই দোয়া করি ওনার কাছে। আর ব্যর্থতা সবচেয়ে ব্যর্থতা হিসেবে বলি না, বাট আমি মনে করি যে আমাদের আরও অনেক কিছু করার ছিল, বা আরও কিছু আমরা করতে পারি। আমাদের দেশে যে ব্যাংকিং সেক্টরটা, যে আমরা 50 বছরও এখনও কেন আমাকে শুনতে হয় যে 50% ব্যাংক, বাকি 50% কেন এখনো আনব্যাংক। তো 50 বছর, 52 বছর, 53 বছর পার হয়ে গেছে আমাদের। তো এতদিন পরে এসেও যখন আমাদের এই নাম্বারে যদি শোনা লাগে যে 50% কেন আনব্যাংক, তখন অ্যাজ এ ব্যাংকার মনে হয় যে দ্যাটস মাই ফেলিয়ার, যে আমি এই দেশটাকে আরও বেশি কেন ব্যাংকেবল করতে পারিনি, আরও কেন বেশি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন আনতে পারিনি। তো সামনের দিনগুলোতে এই গ্যাপটা পূরণের চেষ্টা করছি। নিঃসন্দেহে। পরের প্রশ্ন, এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। ভালো কর্পোরেট লিডারের শত্রু কি? কে না কি? আমি মনে করি কমপ্লেসেন্সি, একটু বুঝিয়ে বলেন। আত্মশ্লাঘা,
মনে হয় বাংলা এটা, মানে নিজেকে ওভার কনফিডেন্স, ওভার কনফিডেন্স বা হ্যাঁ কাইন্ড অফ ওভার কনফিডেন্স বলতে পারেন, নিজেকে ওভার ভ্যালু করা। ওভার ভ্যালু করা। কারণ আজকালকার যুগে আপনি ইউ হ্যাভ টু বি, এভরিথিং ইজ চেঞ্জিং এভরি ডে, ইউ হ্যাভ টু বি কনস্ট্যান্টলি চেঞ্জিং ইয়োর সেলফ অ্যাজ ওয়েল। আপনাকে শিখতে হবে নতুন জিনিস, নতুন স্কিল শিখতে হবে, আদারওয়াইজ আপনি টিকতে পারবেন না। সো এখানে আমি বড় লিডার ভালো লিডার ভাবার কোনোই সুযোগ নেই। ওকে, যে কোনো সময় সেটা পরিবর্তন হয়ে যেতে পারে। Yes, yes. 9 নম্বর প্রশ্ন, অনেক প্রেশার সিচুয়েশনে ভালো সিদ্ধান্ত নেওয়ার সহজ কৌশল কি? আমি নিজে যেটা করি, আমি প্রথমে আমার অভ্যাসই হচ্ছে নেক্সট 3 স্টেপ চিন্তা করা। আমি 3 স্টেপ থিওরি ফলো করি। আমার যখন কোনো ডিসিশন নিতে আমি চিন্তা করি আমি যদি এই কাজটা করি এইটার আর কি কি সিনারিও তৈরি হবে, সিনারিও 1 2 3। সো ইফ আই সি দেয়ার আর গুড সিনারিওস দেন আই গো অ্যাহেড, অ্যান্ড ইফ আই সেন্স লাইক না এই কাজটা করলে 3টা সিনারিও এটা হতে পারে যেটা আমার জন্য ম্যানেজ করা ডিফিকাল্ট হবে, দেন আই গিভ ইট এ রিলুক। ওকে, ফেয়ার এনাফ। একদম শেষ প্রশ্ন, একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন। ধরুন আগামী 5 বছরে ফিজিক্যাল কার্ড ব্যবহার অর্ধেক হয়ে গেলে আপনি কি করবেন? আপনি কি কার্ডে ইনভেস্টমেন্ট কমাবেন, না নতুনভাবে অন্য কোনো ধরনের প্রোডাক্টে ইনভেস্ট করবেন? কার্ড ইজ জাস্ট এ ফর্ম ফ্যাক্টর, আমি যেটা বললাম এটা হয়তো ফিজিক্যাল কার্ড চলে যাচ্ছে বাট সেটা তো ডিজিটালি চলে যাবে। সো আমরা হয়তো এটাকে কার্ড না বললে অন্য কিছু বলবো, বাট প্রোডাক্ট উইল রিমেইন দ্য সেম। ইটস অ্যান আনসিকিউরড লোন দ্যাট ইজ গিভেন উইথ এ 45 days ক্রেডিট লিমিট, ফ্রি পিরিয়ড। সো প্রোডাক্ট উইল রিমেইন, ফর্ম ফ্যাক্টর চেঞ্জ হবে, সো এটা নিয়ে চিন্তার কিছু নেই। ওকে, আমরা র্যাপিড ফায়ার অংশটি শেষ করলাম। আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়েছে। তারা একটা বড় প্রশ্ন করেছিল, ওটা নিয়ে আমরা যদি একটু কথা বলেছি, কিন্তু তারা এটা জানতে চায় বাংলাদেশের ব্যাংকের যে মোট কর্মী আছে তারা মনে করছে যে অটোমেশনের কারণে, শুধু এআই না, ওভারঅল অটোমেশনের কারণে ব্যাংকগুলো এক ধরনের বড় পরিবর্তনের ভেতর দিয়ে যাবে। অপারেশনাল কস্ট কমবে, এআই আসবে। অনেক ক্ষেত্রে তারা মনে করে যে ক্যাশের ব্যবহার যেহেতু যদি কমে যায়, এটিএম মেশিন যেমন কমবে, ক্যাশ পথটা যে সেটার সংখ্যাও বা পরিধি হয়তো থাকবেই না। ভারতের এসবিআই ব্যাংক আমি যেটা দেখলাম যে গত 5 বছর প্রায় 30,000 পজিশন কমিয়েছে শুধুমাত্র এই অটোমেশনের কারণে। যারা ব্যাংকে ক্যারিয়ার করতে চায় তাদেরকে আপনি কি সাজেস্ট করবেন? তারা আসলে সামনে ব্যাংকে কতটুকু চাকরি করার সুযোগ থাকবে, তারা কিছুটা কনসার্নড? আমি মনে করি ইমিডিয়েট কনসার্নের কিছু নেই, ইটস এ লং টার্ম প্রসেস। বাট ইয়েস, টেকনোলজি কিছু জিনিসে তো সুবিধা করবেই আমাদেরকে, তখন এই জায়গায় আমাদেরকে বাড়তি জনবল হয়তো নিতে হবে না, বাট কোয়ালিটি জনবল লাগবে। তখন ওই যে বললাম যে জবের ধরনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর বাংলাদেশে এখনও আমরা 50% আনব্যাংকড, সো এই মার্কেট সার্ভ করার জন্য পুরোপুরি ডিজিটালি সার্ভ করা সম্ভব না। আমাকে ফিজিক্যাল মডেলে যেতে হবে, ফিজিক্যালও থাকতে হবে, ডিজিটালও যেতে হবে। তো আমি যদি নেক্সট 10 ইয়ার্সের আউটলুক বলি, 10 ইয়ার্সের মধ্যে এই ধরনের সুযোগ আমি মনে করি না যে হবে, যেখানে যে গ্র্যাজুয়ালি ড্রাস্টিক্যালি কমতে থাকবে। বাট স্কিল সেট চেঞ্জ হওয়া দরকার। এখন আর এই যে নর্মাল ফাইন্যান্স, অ্যাকাউন্টিং এগুলা নলেজের পাশাপাশি ডিজিটাল নলেজ থাকাটা খুব জরুরি। আপনার অ্যানালিটিক্স, ডেটা মাইনিং, ডেটা নিয়ে কাজ করার স্কিল, প্লাস ইউ হ্যাভ টু কনস্ট্যান্টলি ইম্প্রোভাইজ ইউর সেলফ, যাতে কারণ আমরা তো ব্যাঙ্কগুলো যেমন কথার কথা, আমি আমাদের এমটিও জয়েন করবো এবার 50টা ছেলে, আগামী বছর আবার নতুন 50টা আসবে। সো এভরি নিউ 50 ইজ এ নিউ 50 চ্যালেঞ্জেস, কারণ এরা তো নতুন স্কিল নিয়ে ঢুকছে জব মার্কেট। তো আপনি অ্যাজ এ পুরান কর্মী হিসেবে যদি নিজেকে আপগ্রেড না করতে থাকেন, দেন দিস 50 উইল কাম অ্যান্ড ইট ইউর জব সামডে। সো এই জন্য আমার সাজেশন হইল যে নিজেকে কখনো অবসোলিট করেন না, সবসময় লার্নিং অ্যান্ড ট্রেনিংয়ের ভিতরে থাকেন। আর ব্যাংকিং ইজ জাস্ট ওয়ান অফ দ্য জব সেক্টরস। ইফ ইউ আর কোয়ালিফাইড, ইউ ক্যান ওয়ার্ক এনিওয়ার, এনি অর্গানাইজেশন উইল ভ্যালু ইউর স্কিল সেট। একটা বিষয় নিয়ে আমার কৌতূহল ছিল, খুব ছোট করে জানতে যাব আমরা একবার অনুষ্ঠানের শেষ পর্যায়ে। সেটা হচ্ছে যখন আমরা অটোমেশনের কথা বলি, আপনি একটা কথা বলছিলেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার বাড়লে কিছু জায়গায় আসলে জাজমেন্টের প্রশ্ন থাকে, তখন আমার হিউম্যান কোয়ালিটিটা লাগে। পশ্চিমা দেশগুলোতে বা উন্নত দেশগুলোতে আমরা এখন দেখি দে আর ক্রিয়েটিং সাম পজিশনস, সেটা হচ্ছে যে এথিক্যাল ম্যানেজার, লাইক ইফ দ্য টেকনোলজি ইজ বিহেভিং এথিক্যালি অর নট, এইটা অবজার্ভ করার জন্য তারা এখন নতুন নতুন কিছু পজিশন ক্রিয়েট করছেন। এই ধরনের ট্রেন্ডে দিকে আসলে সামনে আমাদের যেতে হবে কিনা? কারণ মেশিন তো মেশিনের মতো ডিসিশন নেবে, বাট হিউম্যান জাজমেন্টের পরিধি বাড়লে কতটুকু আসলে জব মার্কেটে নতুন অপরচুনিটি ক্রিয়েট হবে? না, এটা এটা এখন আমি বলি যে এটা দিস ইজ ডিস্ট্যান্ট পাথ। আমাদের জন্য এই জায়গাটা যাওয়া এখন অনেক দূরের ব্যাপার।
কারণ আমরা এআই এর বাংলাদেশের জব মার্কেটের আসপেক্টে এখনো ভেরি ন্যাসেন্ট স্টেজে আছি। লাইক আমরা এখন এআই নিয়ে ব্যাংকের কথা যদি বলি, আমরা এখন কি করছি, আমরা একটা ক্রেডিট স্কোরিং মডেল তৈরি করার চেষ্টা করছি, আমরা ডেলিঙ্গুয়েন্সি প্যাটার্ন বোঝার চেষ্টা করছি, আমরা কাস্টমারের ট্রানজাকশন অনুযায়ী তাকে ক্লাসিফিকেশনের চেষ্টা করছি। সো এগুলা কিন্তু ভেরি বেসিক মডেল অফ এআই। এখান থেকে আমাদের নেক্সট লেভেলে যাওয়া ওই ফুল এআই মডেল, যেখানে আপনার লোন অরিজিনেশন থেকে শুরু করে আপনার একদম লোন অ্যাপ্রুভাল পর্যন্ত পুরোটাই এআইতে হবে, এই মডেল যেতে আমাদের আরও কিছু সময় লাগবে, কারণ আমাদের ইকোসিস্টেম তো রেডি না। সো হ্যাঁ, হয়তো ইন সাম ডিস্ট্যান্ট ফিউচার এ ধরনের জবের ক্রিয়েশন হতে পারে, বাট ইমিডিয়েটলি আই ডোন্ট সি এনি রিকোয়ারমেন্ট। বাট ইটস বেটার টু বি রেডি দ্যান বি সরি। সো এই জন্য মাই সাজেশন ইজ দ্যাট স্টার্ট লার্নিং দিস স্কিল, অ্যাকোয়ারিং দিস স্কিল, যাতে সময়ের সাথে সাথে আপনি আপডেট থাকতে পারেন। সেটা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে জনাব নাজিম, শেষ প্রশ্নটি সেটি হচ্ছে যে যদি আমি 10 বছর পরের বাস্তবতা বলি, বাংলাদেশের ব্যাংককে আপনি ক্যাশলেস সোসাইটিতে কতটা তৎপর দেখেন? ক্যাশলেসে দেখি না, লেস ক্যাশে দেখি। লেস ক্যাশে দেখেন, শুরুতে আপনি বলেছেন। রাইট। সো নেক্সট 10 বছরে আমার অ্যাসপিরেশন থাকবে যে আমি আমার বাংলাদেশের যে কোনো জায়গায় পকেটে কোনো টাকা ছাড়াই ঘুরে বেড়াতে পারবো। সো যেদিন এই কাজটা আমি করতে পারবো, সেদিন মনে করবো যে হ্যাঁ, আমরা লেস ক্যাশের পথে অনেকখানি এগিয়ে গেছি। ওকে, আমরা তো এমনটি আশা করি। জনাব নাজিম চৌধুরী, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আবার দেখা হবে আশা করি। ইনশাল্লাহ। যেই কথাটি উনি শেষ করলেন সেটি দিয়ে আমি করি, মাঝে মাঝে এই ধরনের এক্সপেরিমেন্ট আমি চালাই। শুধুমাত্র মোবাইলটা নিয়ে বের হয়ে যাই, পকেটে কোনো টাকা নেই না, দেখি যে আমি আসলে লেনদেনটা করতে পারি কিনা। ঢাকায় থাকলে সম্ভব, বড় শহরে গেলে সম্ভব, বিদেশে গেলেও সম্ভব। কিন্তু এখনও যখন অনেক জায়গাতে আমরা যাই, যখন কেউ ডিজিটাল পেমেন্টটা নেয় না, ব্যক্তিগতভাবে আমি বিরক্ত হই। কিন্তু এই বিরক্তি হওয়াটার পেছনে যে গল্পটা, সেটা হচ্ছে যে বড় বাস্তবতা হচ্ছে মানুষ যখন এই ক্যাশলেস লেনদেনের কথা নিজেরা ভাবেন, আমি যতটা কনফিডেন্স ফিল করি তারা হয়তো ততটা কনফিডেন্স ফিল করে না, তারা নগদ টাকায় লেনদেনে বেশি অভ্যস্ত। এই কনফিডেন্সটা ফিরিয়ে আনা সবচেয়ে বেশি জরুরি, এবং সেই দায়িত্ব নাজিমে চৌধুরীর মতো যারা ব্যাংকার আছেন, আমাদের বাংলাদেশ ব্যাংকের যারা নীতি নির্ধারকরা আছেন, এবং ওভারঅল আমাদের পলিসি মেকাররা আছেন, তাদেরকে এই দায়িত্বটা নিতে হবে। কারণ মানুষকে আস্থায় আনতে হবে। মানুষকে যদি সব ব্যাংক অ্যাকাউন্টের আনতে হয়, মানুষকে যদি ডিজিটাল লিটারেসির ভিতরে আনতে হয়, তাহলে তাদেরকে আগে আস্থায় আনতে হবে। তাহলেই আসলে বাংলাদেশের মানুষের এই অভ্যাসটা পরিবর্তন হবে, যেটা গত দীর্ঘ সময়ের জন্মের পর থেকে অভ্যাস নগদ টাকায় লেনদেনে, সেটি হয়তো পরিবর্তন হবে। এটি জরুরি। আর দ্বিতীয়ত হচ্ছে খরচটা কমাতে হবে। আর তৃতীয়ত আমি যেটি বলবো, মানুষকে আসলে নিজের আগ্রহের জায়গা থেকে আসলে কাজগুলো শিখে ফেলতে হবে। ডিজিটাল যেহেতু না হওয়ার কোনো বিকল্প নেই, কিভাবে ডিজিটাল হওয়া যায়, লেনদেনটা কিভাবে সহজে করা যায়, আমার মনে হয় এখন আস্তে আস্তে যারা তরুণ তারা অনেক ক্ষেত্রেই পারেন, তারা তাদের আগের প্রজন্মগুলোকে যদি একটু হেল্প করেন, আমরা সবাই আসলে ডিজিটাল লিটারেসির পথে এবং ক্যাশলেস হওয়ার পথে অনেক দূরে এগিয়ে যাব। আশা করি যাদের যে জায়গা থেকে কন্ট্রিবিউট করার তারা সেটি করবেন। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।